হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু দ্রোনাস অনলাইন ক্লাস। আমি সিসিল দিওয়ান, তোমাদের জেনারেল স্টাডিজের টিচার। আজকে আবার এসেছি তোমাদেরকে দ্য কারেন্ট অ্যাফেয়ার্স শো নিয়ে, যেখানটাতে হচ্ছে আমরা রিসেন্টলি যেটা তোমাদের 9-10 তারিখ, এই 9-10 তারিখ 11 তারিখ এইখানে এই সময়টায় যে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো থাকে সেটার উপর আমরা সবসময় চর্চা করি, আর তোমাদেরকে সেটা রিলেটেড কিছু এক্সট্রা জেনারেল ইনফরমেশনগুলো প্রোভাইড করে দিই। তো আজকে হচ্ছে 12 তারিখ, আর আজকে 12 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স শো নিয়ে আমি আজকে এসেছি। এখানটাতেও সেরকমভাবেই যেরকম আমরা আমাদের আগের ভিডিওগুলোতে ক্লাস করেছিলাম, আমরা এখানটাতে কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে জানবো, সেগুলো সম্বন্ধে আমরা পড়বো, আর কিছু এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা এখানটাতে পড়বো। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আজকের এই ক্লাসটাকে শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি আমি। পয়েন্ট নাম্বার 1, জেনা উলরিচ। আচ্ছা, ছবিটা এখানটাতে একটু আবছা আসছে, ঠিক আছে, হয়তো ফটোটা তোমরা যেটা স্ক্রিনে দেখছো খুবই আবছা আবছা আসছে। এনার নাম হচ্ছে জেনা উলরিচ, ঠিক আছে। ইনি হচ্ছেন একজন স্কোয়াশ প্লেয়ার। স্কোয়াশ যেটা খেলা হয়, মানে এক সাইডে প্লেয়ার থাকে, ঠিক আছে, আর এইখানটাতে দেওয়ালটাতে বল মেরে আবার বলটা যখন ফেরত আসে তখন আবার বলটাকে মারতে হয়। দুদিকে দুটো অপোনেন্ট থাকে, ঠিক আছে। এখানটাতে একটা অপোনেন্ট থাকবে, ভেবে নাও একটা দেয়াল, আর এখানটাতে আরেকটা অপোনেন্ট। এখন এই অপোনেন্টটা কী হচ্ছে, নিজের ব্যাডমিন্টনের মতন একটা র্যাকেট থাকে, সেই র্যাকেটটা দিয়ে বলটাকে হিট করলো, বলটা দেওয়ালের সাথে ধাক্কা লেগে অপোনেন্টের কাছে আসে। তখন অপোনেন্টের কাজও এইটাই হয় যে র্যাকেট দিয়ে বলটাকে হিট করে এর কাছে পাঠিয়ে দেওয়ার, ঠিক আছে। এই গেমটাকেই বলা হয় স্কোয়াশ। তো জেনা উলরিচকে হচ্ছে ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের সভাপতি, কি বলে, প্রেসিডেন্ট বানানো হয়েছে, ঠিক আছে। সরি, সভাপতি বললাম, প্রেসিডেন্ট বানানো হয়েছে, ঠিক আছে। জেনা উলরিচ ফ্রম England has been elected as the World Squash Federation president. She will become 10th WSF president to serve since the federation's inception in 1967, ঠিক আছে। বলছে যে এই যে ফেডারেশনটা, এই সংগঠনটা 1967, ঠিক আছে, 1967 সালে এটা গঠন হয়েছিল, ঠিক আছে। আর ইনি হচ্ছেন জেনা উলরিচ হচ্ছে 10th ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের প্রেসিডেন্ট, ঠিক আছে, যে ইনি হতে চলেছেন, ঠিক আছে। আর ইনি হচ্ছে দ্বিতীয় মহিলা ফিমেল প্রেসিডেন্ট, ঠিক আছে, আফটার নিউজিল্যান্ডস সুজি সাইমক, ঠিক আছে, বা সুজি সিমকক যে ছিলেন, সে হচ্ছে ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে, রাষ্ট্রপতি ছিলেন। এইখানটাতে জেনা উলরিচ যে হচ্ছে, ইনি হচ্ছেন দ্বিতীয় মহিলা যে ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের প্রেসিডেন্ট হতে চলেছে, ঠিক আছে। শি উইল রিপ্লেস আউটগোয়িং প্রেসিডেন্ট জ্যাক ফন্টেন। ইনি হচ্ছেন জ্যাক ফন্টেন, যিনি ফ্রান্সের, ওনাকে রিপ্লেস করবেন। মানে জ্যাক ফন্টেন উনি খুব শিগগিরই হচ্ছে নিজের রিটায়ারমেন্ট নিচ্ছেন এই পজিশনটা থেকে, আর ওনার জায়গায় হচ্ছে জেনা উলরিচ ওনার এই পথটাকে দেখবেন, ঠিক আছে, ওনার পথটাকে সামলাবেন। আচ্ছা, এখানটাতে স্ট্যাটিক জিকের দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নাও। ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন ফাউন্ডেড, কবে এটা তৈরি করা হয়েছিল? 1967, খানিকক্ষণ আগে বলে দিয়েছিলাম। আর এটার হেডকোয়ার্টারটা কোথায়? এটার হেডকোয়ার্টার হচ্ছে হ্যাস্টিংস, যেটা ইউনাইটেড কিংডম, ইংল্যান্ডে আছে, ঠিক আছে, ওইখানটাতে এটা হেডকোয়ার্টার আছে। নেক্সট দেখো, ক্যাবিনেট অ্যাপ্রুভস আত্মনির্ভর ভারত রোজগার যোজনা। এটা খুবই ইম্পর্টেন্ট, আত্মনির্ভর ভারত রোজগার যোজনা, ঠিক আছে। The Union Cabinet has given its approval for Atmanirbhar Bharat Rozgar Yojana to boost employment in formal sector by encouraging business to do fresh hiring amid the pandemic. আমরা সবাই জানি যে প্যান্ডেমিক, যে কোভিড-19 পরিস্থিতি যেখানটাতে ছিল, যেখানটাতে প্রায় 2 কোটিরও বেশি লোকেরা হচ্ছে নিজেদের চাকরি হারিয়ে ফেলেছে। আর এরা হচ্ছে সেই লোকগুলো যারা হচ্ছে স্যালারি পেত, হাজিরা, দিনের হাজিরা না, স্যালারি পেত। 2 কোটি হচ্ছে স্যালারিড লোকেরা হচ্ছে
নিজেদের চাকরি হারিয়ে ফেলেছে। যদি এটার মধ্যে আমরা যদি দিহারি মজদুর যারা হচ্ছে দিনের হিসাবে টাকা পায় তাদেরকেও যদি অ্যাড করে দিই তাহলে তো সংখ্যাটা আরও বেড়ে যাবে। ঠিক আছে, তো আমাদের যে ইউনিয়ন ক্যাবিনেট যে হচ্ছে তিনি হচ্ছে আত্মনির্ভর ভারত রোজগার যোজনার অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, যেখানটাতে কি হচ্ছে যে কোম্পানিদেরকে টাকা দেওয়া হবে যাতে কি কোম্পানিরা হচ্ছে নতুন কর্মচারীদেরকে নতুন ওয়ার্কার্সদেরকে হায়ার করুক। ঠিক আছে, দ্য ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড অ্যান এক্সপেন্ডিচার অফ 1584 crore, মানে 1500 কোটির উপরে হচ্ছে একটা বাজেট দিয়েছে, একটা খরচা বলেছে। ঠিক আছে, ফর দ্য কারেন্ট ফিসক্যাল ইয়ার অ্যান্ড 22,810 crore ফর দ্য এন্টায়ার স্কিম পিরিয়ড ফ্রম 2020 to 2023। বলছে এই যে 1000 কোটি টাকা যেটা 1500 কোটি টাকার যে বাজেটটা দিয়েছে এইটা হচ্ছে তোমাদের 2021 জন্য, আর 2021 থেকে এই যে আত্মনির্ভর রোজগার যোজনা এইটা 2023 পর্যন্ত চলবে। আর এই সময়টাতে প্রায় 22 কোটির উপরে, মানে কাছাকাছি দেখতে গেলে তোমরা বলতেই পারো 23,000 কোটি টাকা, তো প্রায় 23,000 কোটি টাকার মতন হচ্ছে এই স্কিমটাতে, এই যোজনাটাতে ভারত সরকার খরচা করবে। ঠিক আছে, নেক্সট ইউনিসেফ। ঠিক আছে, ইউনিসেফ ডে। এভরি ইয়ার দি ইউনিসেফ ডে ইজ অবজার্ভড অন 11 ডিসেম্বর। প্রত্যেক বছর 11 ডিসেম্বর হচ্ছে ইউনিসেফ ডে বলে কি বলে পালন করা হয়। ঠিক আছে, The United Nations General Assembly created UNICEF on 11 December 1946। আচ্ছা, এখানটাতে একটা ইনফরমেশন তোমরা জানতে পেরে গেলে। ঠিক আছে, কি যে ইউনিসেফ যেটা আছে এটা কবে বানানো হয়েছিল? 11 ডিসেম্বর 1946 সালে। ঠিক আছে, ইউনিসেফ যেটা আছে ফুল ফর্মটা হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ঠিক আছে, এটা ইউনাইটেড নেশনরাই হচ্ছে এটাকে বানিয়েছিল। অ্যাজ দি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড টু ইমপ্রুভ হেলথ, নিউট্রিশন, এডুকেশন অ্যান্ড জেনারেল ওয়েলফেয়ার অফ চিলড্রেন ডিভাস্টেটেড ডিউ টু ওয়ার্ল্ড ওয়ার II। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হয়েছিল যে ইউরোপে বেশিরভাগ দেশে আর্থিক ব্যবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, ম্যাক্সিমাম লোকেরা হচ্ছে গরিব হয়ে গেছিলো, বাচ্চা ছেলে মেয়েরা হচ্ছে ঠিকঠাকভাবে খাওয়ার দাওয়ার পাচ্ছিল না, যার জন্যে তারা হচ্ছে কুপোষিত হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো এই যে ইউনিসেফটা বানানো হলো, এই যে সংগঠনটা বানানো হলো যাতে এই যে বাচ্চারা, গরিব দেশে যে বাচ্চারা বা যে বাচ্চাগুলো মানে যে দেশগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হচ্ছে খুব খারাপ ইম্প্যাক্ট পড়েছে, ওদের খুব ক্ষতি হয়েছে, সেই সব দেশের বাচ্চাদেরকে ভালো স্বাস্থ্য, ভালো পড়াশোনা, ভালো খাদ্য আর এছাড়া যা কিছু দরকারি মানে জিনিসপত্র লাগে একটা বাচ্চাকে ভালো করে তৈরি করার জন্য, বাচ্চাটার ভালো মানে পরিবেশে রাখার, বাচ্চাটাকে বড় করার জন্য যত ভালো ভালো হচ্ছে বাচ্চাটাকে মানে শিক্ষা দীক্ষা দেওয়া হয়। ঠিক আছে, তো সেই সবের যে ডিসিশনটা, এই যে টার্গেটটা, এই টার্গেটটা নিয়ে কাকে তৈরি করা হলো? ইউনিসেফকে তৈরি করা হলো। ঠিক আছে, কবে? 11 ডিসেম্বর 1946-এ। তার জন্য প্রত্যেক 11 ডিসেম্বর হচ্ছে ইউনিসেফ ডে বলে পালন করা হয়। ইউনিসেফের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে আছে। ঠিক আছে, যেটা আমেরিকাতে, USA। ইউনিসেফের ডাইরেক্টর, ইউনিসেফ চিফ এক্সিকিউটিভ ডাইরেক্টর এটাকে হেনরিটা H. Fore। ঠিক আছে, ইনি হচ্ছে ইউনিসেফের প্রেজেন্ট ডাইরেক্টর। নেক্সট, আচ্ছা, এটা তোমরা টিভিতেও নিশ্চয়ই দেখেছো, কারণ টিভিতে এটা সম্বন্ধে বলেছে। IOC, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এখানটাতে ফুল ফর্মটা লেখাই আছে। ঠিক আছে, এই যে 7টা যে দেখানো হয় না, 7টা রিং, এটা কিন্তু 7টা হচ্ছে কন্টিনেন্ট। ঠিক আছে, মহাদ্বীপকে দেখায়। ঠিক আছে, 7টা কন্টিনেন্টকে এখানটাতে দেখানো হয়। আচ্ছা, IOC gives অলিম্পিক স্ট্যাটাস টু ব্রেক ড্যান্সিং। অলিম্পিক স্ট্যাটাস টু ব্রেক ড্যান্সিং মানে হচ্ছে যে এবার হচ্ছে
এবার না এর নেক্সট 2024-এ যে অলিম্পিক হবে, অলিম্পিক গেমস হবে, সেখানটাতে ব্রেক ডান্সিংও হচ্ছে একটা ক্যাটাগরি ঢুকে গেছে। ঠিক আছে, ব্রেক ডান্সিংও একটা ক্যাটাগরি ঢুকে গেছে। ব্রেক ডান্সিং কী হয় সেটা আমরা সবাই জানি, পিকচারে প্রচণ্ড দেখেছি। ঠিক আছে, International Olympic Committee has registered break dancing as a newest entry into Olympics and an official Olympic sport. এই ব্রেক ডান্সিংটাকে হচ্ছে অ্যাজ আ স্পোর্ট হিসাবে অলিম্পিকে ঢুকিয়ে নেওয়া হয়েছে, রেজিস্টার করা হয়েছে। ঠিক আছে, উইথ দ্য এম টু অ্যাট্রাক্ট নিউ অ্যান্ড ইয়াঙ্গার অডিয়েন্স। কেন? যাতে নতুন নতুন যে ছেলেরা আছে যারা এই হিপ হপ কালচার, যারা হচ্ছে এই ব্রেক ডান্সিংয়ের দিকে বেশি আকর্ষিত হয়, তারাও যাতে এইটাকে অ্যাজ আ স্পোর্টস এটাকে অপ্ট করুক, জয়েন করুক। ঠিক আছে, ব্রেক ডান্সিং উইল বি নোন অ্যাজ ব্রেকিং ইন অলিম্পিক ইভেন্টস। ব্রেক ডান্সিংকে, ঠিক আছে, অলিম্পিকে ব্রেকিং বলা হবে। ঠিক আছে, যেরকম বলি না ব্রেকিং বলতে গেলে দ্য উইনার অফ ব্রেকিং কম্পিটিশন অর দ্য উইনার অফ অর দ্য গোল্ড মেডেলিস্ট অফ ব্রেকিং কম্পিটিশন। ঠিক আছে, যেরকম 100 মিটার স্প্রিন্ট বা রেস, সেরকম ব্রেকিং এখানটাতে একটা দিয়ে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, দেখো, ব্রেকিং উইল মেক ইটস অলিম্পিক গেমস ডেবিউট ইন 2024 প্যারিস গেম, 2024 সামার অলিম্পিক্স। আচ্ছা, এখানটাতে একটা ইনফরমেশন পেয়ে গেলাম কি কি ব্রেকিং যেটা হবে সেটা 2024-এর প্যারিস যেটা সামার অলিম্পিক, সেইখানটাতে হচ্ছে নিজে প্রথম ডেবিউ করবে। ঠিক আছে, তো 2024-এর সামার অলিম্পিক কোথায় হচ্ছে? প্যারিসে হবে, জেনে গেলাম, যেটা ফ্রান্সে। ঠিক আছে, it must be remembered that 3 new sports, skateboarding, sport climbing and surfing, will make their Olympic debut in 2021 Tokyo Games, earlier 2020 Summer Olympics. 2020-এ যে সামার অলিম্পিক হওয়ার কথা ছিল সেটা হচ্ছে এখন 2021 টোকিওতে হবে, জাপানে হবে। ঠিক আছে, আর এই অলিম্পিকে 3টে নতুন স্পোর্টসকে ঢোকানো হয়েছে। একটা হচ্ছে স্কেটবোর্ডিং, একটা হচ্ছে স্পোর্টস ক্লাইম্বিং, আরেকটা হচ্ছে সার্ফিং। ঠিক আছে, এইগুলোকেও অলিম্পিকের ভিতরে ঢোকানো হয়েছে। আর এই 3টে গেম যেটা, এইটা হচ্ছে নিজেদের ডেবিউট মানে প্রথমবার হচ্ছে টোকিও গেমসে খেলা হবে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি হেডকোয়ার্টার, এটা হেডকোয়ার্টার কোথায় আছে? সুইজারল্যান্ডে, লাওসানে, সুইজারল্যান্ডে আছে। ঠিক আছে, এটা প্রেসিডেন্ট হচ্ছে থমাস ব্যাচ। আর এটা কবে তৈরি করা হয়েছিল? এটা 23শে জুন 1894। ঠিক আছে, 1894 হচ্ছে এটাকে তৈরি করা হয়েছিল, বানানো হয়েছিল এই কমিটিটাকে। কোথায়? প্যারিস, ফ্রান্সে। ঠিক আছে, নেক্সট, ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে। ঠিক আছে, প্রত্যেক 11 ডিসেম্বর ইউনিসেফ ডেও হচ্ছে 11 ডিসেম্বরে সেলিব্রেট করা হয়, সেরকম ইন্টারন্যাশনাল মাউন্টেন ডেও হচ্ছে 11 ডিসেম্বরে সেলিব্রেট করা হয়। ঠিক আছে, আর আমি আগে বলেছিলাম যে যদি কোনো ইনিশিয়েটিভ, যদি কোনো প্রকল্প, কোনো ক্যাম্পেইন যদি চালানো হয় প্রত্যেক বছর একটা দিনের হিসাবে, ঠিক আছে, তাহলে সেটা সবসময় একটা থিম থাকে। ইউনিসেফের তোমরা থিমটা পড়লে না, যেহেতু এটা তো একটা সংগঠন। ঠিক আছে, কিন্তু এই যে ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে যেটা হচ্ছে, এইটা কিন্তু একটা সংগঠন না, কিন্তু এটা হচ্ছে একটা ক্যাম্পেইন। ঠিক আছে, যেটা চালানো হয়। এখানটাতে পাহাড়ের কত উপয়োগ আছে, মানে কত অ্যাডভান্টেজ আছে পাহাড়ের, সেই সব হচ্ছে বলা হয়। আমাদের মানে পৃথিবীতে পাহাড়ের কত বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ঠিক আছে, সেটা সম্বন্ধে বলা হয়। তো এটা প্রত্যেক বছর 11 ডিসেম্বরে সেলিব্রেট মানে পালিত করা হয়। আর এই বছরের থিমটা কি ছিল? মাউন্টেন বায়োডাইভার্সিটি। ঠিক আছে, মাউন্টেন বায়োডাইভার্সিটি এই বছরের থিমটা ছিল। কেমন? নেক্সট, আচ্ছা, সোনু সুদ টপস 50 এশিয়ান সেলিব্রিটিস ইন দ্য ওয়ার্ল্ড লিস্ট 2020। ঠিক আছে, 50 জনের মানে 50 জন ফেমাস এশিয়ান সেলিব্রিটির একটা লিস্ট বানানো হয়েছে। 50 জন এশিয়া, আর এশিয়া বলতে এখানে থাকলে ইন্ডিয়া, পাকিস্তান এরকম না, কিন্তু জাপান, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এসব আসবে। ঠিক আছে, তো এত দেশের মধ্যে হচ্ছে দেশ থেকে হচ্ছে 50 জন টপ 50 সেলিব্রিটিসের লিস্ট বানানো হয়েছে ইন দ্য ওয়ার্ল্ড, এশিয়ান সেলিব্রিটিস ইন দ্য ওয়ার্ল্ড। তার মধ্যে থেকে সোনু সুদের নাম হচ্ছে একদম উপরে। ঠিক আছে, সোনু সুদ হ্যাজ
topped the first of its kind 50 Asian celebrities in the world 2020 list published by UK based ইস্টার্ন আই নিউজপেপার। ইস্টার্ন আই নিউজপেপার যেটা ইউকেতে আছে, ইউনাইটেড কিংডমে। তো এখানটাতে এই লিস্টটা বের করা হয়েছে, যেখানটাতে সোনু সুদকে টপ মানে একদম ফার্স্ট পজিশনে রাখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ছবিটাতে দেখতে পাচ্ছ এখানটাতে লেখা আছে আই এম নো মিসায়া। এটা হচ্ছে সোনু সুদের লেখা বায়োগ্রাফি, ঠিক আছে, বায়োগ্রাফি। কারণ সোনু সুদ উনি একাই লিখছে না, ওনার সাথে মিনা কে আইয়ার উনিও হচ্ছে এটাকে লিখছেন, ঠিক আছে। তো এইটাতে প্যান্ডামিকের সময়, কোভিড-19-এর সময় উনি যত মানুষদের সাহায্য করেছেন সেটার উপর ওনার এক্সপিরিয়েন্সটা হচ্ছে এই বইটাতে লেখা হচ্ছে, ঠিক আছে। এই বইটা ডিসেম্বরে এখনও রিলিজ হয়নি, কিন্তু খুব শীঘ্রই এটা ডিসেম্বরে এটা রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। এই মাসে এটা রিলিজ হচ্ছে। আচ্ছা, নেক্সট, ন্যাশনাল সেন্টার ফর দিব্যাং এম্পাওয়ারমেন্ট ইনগ্রেটেড ইন তেলেঙ্গানা, ঠিক আছে। দিব্যাং মানেটা কি? বিকলাঙ্গ, ঠিক আছে। এইটা কি হচ্ছে এটা আমি তোমাদেরকে বলে দিই। ন্যাশনাল সেন্টার ফর দিব্যাং এম্পাওয়ারমেন্ট মানে শর্ট এটাকে আমরা NCDE বলি, ঠিক আছে, NCDE। এইটা বানানো হয়েছে আমাদের ভারতবর্ষে অনেক এমন সোলজার, অনেক এরকম মানে জওয়ানরা আছে যারা মানে দেশকে রক্ষা করতে গিয়ে টেররিস্ট অ্যাটাক থেকে বাঁচাতে গিয়ে, বা যখন হঠাৎ করে টেররিস্টরা বা আশেপাশে পাকিস্তান বা চায়না থেকে ভাবো অ্যাটাক করলো, তো কি হয়েছে এখানটাতে ওরা ইনজিওর্ড হয়ে গেছে। ভেবে নাও কারোর হাত নষ্ট হয়ে গেছে, বা হাত ভেঙে গেছে, বা হাত বোম ব্লাস্টে উড়ে গেছে, বা কারোর পা হচ্ছে ভেঙে গেছে, বা পা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে। তো এই মুহূর্তে কি হচ্ছে, এখন তো ওরা তো যাদের হাত কেটে গেল বা পা কেটে গেল, এইরকম মানুষরা, এরকম সোলজাররা তো আর তো মানে আমাদের সীমাতে গিয়ে তো কাজ করতে পারবে না, ডিউটি করতে পারবে না। তো তাদের জন্য হচ্ছে এই NCDE ন্যাশনাল সেন্টার ফর দিব্যাং এম্পাওয়ারমেন্টটা বানানো হয়েছে, ঠিক আছে, ওদের দেখাশোনা করার জন্য, ঠিক আছে, ওদের মধ্যে নতুন স্কিল ডেভেলপ করার জন্য। দ্য ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স G. Kishan Reddy has inaugurated National Center for Divyang Empowerment at the CRPF Group Center in Hakimpet near Hyderabad, Telangana, ঠিক আছে। CRPF গ্রুপ সেন্টার আছে হাকিমপেটে, যেটা হায়দ্রাবাদের কাছে আছে তেলেঙ্গানাতে। ওইখানটাতে এই ইনস্টিটিউট বলবো না, এই বিল্ডিংটা, এই সেন্টারটা বানানো হয়েছে, ঠিক আছে। NCDE is first of its kind establishment to reskill and rehabilitate the Divyang warriors of the Central Armed Police Forces. তো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস CAPF সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের আন্ডারে কিন্তু তোমাদের হচ্ছে SSB সশস্ত্র সীমাবল, BSF, ITBP, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, CISF সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, CRPF, ঠিক আছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এরা আসে ক্যাফের আন্ডারে, ঠিক আছে। আমি ভাবছি এটা সম্বন্ধে যদি তোমরা বলো তাহলে এই পুরো মানে পুলিশের ব্যাপারটার উপর, কারণ এটা অনেকরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI বা কনস্টেবল যাও এখানটাতে অনেক সময় এই এরিয়াটার থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে। তো এইটার উপর আমি একটা স্পেশাল ইউটিউব ভিডিও বানিয়ে দিতে পারবো, ঠিক আছে। যদি তোমরা এটার উপর মানে আমাদের ডিফেন্স অ্যাফেয়ার্স যেটাকে আমরা বলি, নট কারেন্ট অ্যাফেয়ার্স, ডিফেন্স অ্যাফেয়ার্স, ঠিক আছে, এই ডিফেন্স অ্যাফেয়ার্স রিলেটেড যদি তোমরা জানকারি চাও তাহলে নিচে কমেন্ট বক্সে করো, তাহলে আমি CAPFE ক্যাফটার উপর হচ্ছে আমি আলাদা একটা স্পেশাল ভিডিও বানাবো, যেখানটাতে আমি SSB, BSF, ITBP, CIFS আর CRPF এদের সম্বন্ধে হচ্ছে আমি ডিটেলসে বলবো, তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। তো এরা যারা হচ্ছে
এই যে এনসিডি যেটা বানানো হয়েছে এইটা হচ্ছে ক্যাফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের জন্য, মানে এটার আন্ডারে এই যে সবাইরা আসছে না, এইখানটাতে যত মানে সোলজাররা ইনজিওর্ড হয়ে গেছে, যারা এখন দিব্যাঙ্গ হয়ে গেছে, যাদের হাত পা নেই, যারা এখন প্রপার কাজ করতে পারবে না সাধারণ মানুষের মতন, তাদের জন্য একটা রিহ্যাবিলিটি সেন্টারের মতন বানিয়ে দেওয়া হয়েছে, যেখানটাতে ওরা হচ্ছে রিহ্যাবিলেট করতে পারবে, প্লাস ওদের মধ্যে নতুন স্কিল ডেভেলপ করা যাবে, যাতে ওরা হচ্ছে ভবিষ্যতে নিজেদের কোনো অন্য কাজে নিজেদেরকে এঙ্গেজ রাখতে পারো, যেটা দিয়ে ওদের এক্সট্রা ইনকাম এক্সট্রা ইনকাম না হলেও ওরা যাতে হচ্ছে নিজেদেরকে একটুখানি বিজি বা ক্রিয়েটিভ রাখতে পারুক, ঠিক আছে। হু ইনজিওর্ড লাইফ থ্রেটনিং ইনজুরিজ ইন দ্য লাইন অফ ডিউটি, যেটা আমরা বললাম লাইন অফ ডিউটির সময় যখন তারা খুব খারাপভাবে ইনজিওর হয়ে গেছে, তো তাদের জন্য হচ্ছে এই সেন্টারটা খুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই ক্যাফের ক্ষেত্রে আগেই বলে দিই, ক্যাফের আন্ডারে কিন্তু ইন্ডিয়ান আর্মি আসে না, ইন্ডিয়ান আর্মি ক্যাফের আন্ডারে কিন্তু আসে না, ক্যাফ আলাদা, ইন্ডিয়ান আর্মি আলাদা। এমন অনেক সময় হয়েছে যে এই পুরোপুরি ক্যাফটা যেটা, সেটা ইন্ডিয়ান আর্মির সাথে বা ইন্ডিয়ান আর্মির আন্ডারে অনেক সময় চলে এসেছে, ঠিক আছে। এটা যদি কোনো যুদ্ধ হয় বা সত্যিকারের যেরকম ইন্ডো পাকিস্তান ওয়ার, ইন্ডো চায়না ওয়ার, তখন হচ্ছে আর্মি হচ্ছে মেজর ডিসিশনগুলো নেয় ক্যাফের জন্য, ঠিক আছে। ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভস হিস্টোরিক পিএম ওয়ানি স্কিম। পিএম ওয়ানি স্কিম মানে কি, এখানেতে ফ্রি ওয়াইফাই জোন প্রোভাইড করার জন্য পুরো ভারতবর্ষে হচ্ছে পিএম ওয়ানি স্কিমটা লঞ্চ করা হয়েছে। লঞ্চ করা না, মানে অ্যাপ্রুভাল পেয়ে গেছে, ঠিক আছে। দ্য ইউএন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড আ স্কিম কল্ড পিএম প্রাইম মিনিস্টার্স ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইনিশিয়েটিভ বা পিএম ওয়ানি to improve wireless connectivity and pave the way for free wireless internet in public spaces across the country, ঠিক আছে। across the country পুরো ভারতবর্ষে হচ্ছে সবাইরা ওয়্যারলেস ইন্টারনেট পাবলিক প্লেসে পাক, তার জন্য হচ্ছে পিএম ওয়ানি স্কিমটা লঞ্চ করা হয়েছে। আমি এর আগের কয়েকদিন আগের ভিডিও আছে কারেন্ট অ্যাফেয়ার্সের, সেখানটাতে আমি বলে দিয়েছিলাম যে কেরালা গভর্নমেন্ট হচ্ছে প্রথম গভর্নমেন্ট যে রাইট টু ইন্টারনেট এইটাকে অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট বলে ডিক্লেয়ার করেছে। রাইট টু ইন্টারনেট, যে প্রত্যেক মানুষকে ফ্রি ইন্টারনেট পাওয়া উচিত, রাইট টু ইন্টারনেট বলে এটাকে ফান্ডামেন্টাল রাইট বলে ঘোষিত করে দিয়েছে, ঠিক আছে। কেরালা গভর্নমেন্ট এইটা প্রথম করেছে। নেক্সট, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক projects GDP of India at -8% in 2020, ঠিক আছে। লাস্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম সেখানটাতে নমুরো বলছে যে ইন্ডিয়ার জিডিপি 2020-তে -7.1%, আর 2021-এ 9% হয়ে যাবে। কিন্তু এডিবি বলছে যে ইন্ডিয়ার জিডিপি 2020-তে -8 থাকবে, ঠিক আছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিপি হ্যাজ প্রজেক্টেড ইন্ডিয়াস ইকোনমি টু কন্ট্রাক্ট 8% ইন 2020 অ্যাজ আগেনস্ট -9% প্রিভিয়াসলি ফোরকাস্টেড। আগে বলেছিল যে -9% থাকবে, এখন বলছে যে -8% হয়ে যাবে, ঠিক আছে। অল ইন অল যে মাইনাসেই থাকছে, মানে লসই থাকছে, এটার ইমপ্রুভমেন্ট হচ্ছে না। In its latest Asian Development Outlook report released on 10th December 2020, 10th ডিসেম্বরের রিপোর্টটা বের করেছিল, ADB also expect the GDP of India to bounce back with growth of 8% in 2021. আচ্ছা, ADB বলছে যে 2020-তে, ঠিক আছে, ADBর কথা বলছি, ADB বলছে 2020-তে -8% থাকবে জিডিপি, আর 2021-এ সেটা হয়ে যাবে 8%। নোমুরো যেটা জাপানের, সে বলছে যে 7.9 হবে 2020-তে, আর 2021-এ সেটা 9% হয়ে যাবে, ঠিক আছে। এটা কালকেই লাস্ট ভিডিওতে এটা দেখানো হয়েছে, ঠিক আছে। যারা যারা আমার লাস্ট ভিডিওটা দেখোনি, আমি রেকমেন্ড করবো যে লাস্ট ভিডিওটাও দেখে নিও, এখানটাতে এটা দেওয়া আছে। নেক্সট, ক্যারোলাইনা আরাউজো awarded 2020 Ramanujan Prize for Young Mathematician, ঠিক আছে। ওনাকে মানে ইনি হচ্ছেন ক্যারোলাইনা
আরাউজো, যাকে হচ্ছে রামানুজন প্রাইজ দেওয়া হয়েছে। ঠিক আছে, ইনি কোথাকার? ইনি কে? ইনি হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ান। আর ইনি কোথায় কাজ করেন? ইনি হচ্ছে ইনস্টিটিউট ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এই ইনস্টিটিউটে ইনি কাজ করেন। আর ইনি কোথাকার? ইনি হচ্ছে রিও ডে জেনেরিও, ব্রাজিলের। রিও ডে জেনেরিও যেটা ব্রাজিলের ক্যাপিটাল, রাজধানী, ওইখানে হচ্ছে ইনি থাকেন। ঠিক আছে। The year 2020 Ramanujan Prize for Young Mathematician was awarded to Dr. Carolina Araujo, mathematician from the Institute of Pure and Applied Mathematics, Rio de Janeiro, Brazil. Her work area focuses on birational geometry, which aims to classify and describe the structure of algebraic varieties. ঠিক আছে, এনার স্পেশাল এরিয়া, ফোকাস এরিয়া হচ্ছে বাইরেশনাল জিওমেট্রিতে, যেখানটাতে কি এক্সপ্লেন করা হয়? ক্লাসিফাইজ অ্যান্ড ডেসক্রাইব স্ট্রাকচার অফ অ্যালজেব্রিক ভ্যারাইটিস, অ্যালজেব্রা স্ট্রাকচারটাকে ডেসক্রাইব করে আর সেটাকে ক্লাসিফাই করে। তো সেই ক্ষেত্রে ওনার এই কাজটার জন্য হচ্ছে ওনাকে রামানুজন প্রাইজ দেওয়া হয়েছে 2020-এর। আচ্ছা, নেক্সট, বজরং পুনিয়া অ্যান্ড এলাভেনিল ভ্যালারিভান। ঠিক আছে, বজরং পূর্ণিয়া অ্যান্ড এলাভেনিল ভ্যালারিভান, ইনি হচ্ছে বজরং পূর্ণিয়া আর ইনি হচ্ছে এভালেরিন, সরি আমার বাবার টাং টুইস্ট হয়ে যাচ্ছে এনার নাম প্রনাউন্স করতে, এলাভেনিল ভ্যালারিভান। ঠিক আছে, বারবার টাং টুইস্ট হয়ে যাচ্ছে, এলাভেনিল ভ্যালারিভান। একইবার বলে দিচ্ছি নামটা, বারবার বলছি না কারণ বারবার টুইস্ট হয়ে যাচ্ছে আমার টাং। ঠিক আছে, এনে দুজনদেরকে হচ্ছে স্পোর্টস পারসন অফ দি ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাথলিট বজরং পুনিয়া ফ্রি স্টাইল রেসলিং অ্যান্ড এলাভেনিল ভ্যালারিভান শুটিং। ঠিক আছে, ভ্যালারিভান যে ও শুটিংয়ের জন্য আর ইনি হচ্ছে রেসলিংয়ের জন্য ফেমাস। ঠিক আছে, এদের স্পোর্টস এরিয়া হচ্ছে এটা, আর তার জন্য হচ্ছে এদেরকে হচ্ছে স্পোর্টস পারসন অফ দি ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বেস্ট পারফরমেন্সের জন্য। ঠিক আছে, back the top honor at virtually held FICCI India Sports Award 2020 on the back of the 10th Global Sports Summit. 10th Global Sports Summit এর পরেই হচ্ছে এই FICCI ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ডটা গঠন করা হয়েছে, মানে এটা আয়োজিত করা হয়েছে, যেখানটাতে স্পোর্টস পারসন অফ দি ইয়ার এলাভেনিল ভ্যালারিভান ওকে দেওয়া হয়েছে, আর স্পোর্টস পারসন অফ দি ইয়ার মেল সেটা বজরং পুনিয়াকে দেওয়া হয়েছে। ঠিক আছে, বেস্ট স্টেট প্রমোটিং স্পোর্টস অ্যাওয়ার্ড, কোন রাজ্যকে বেস্ট স্টেট ফর প্রমোটিং স্পোর্টস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? মধ্যপ্রদেশ। বেস্ট কোম্পানি প্রমোটিং স্পোর্টস প্রাইভেট সেক্টর, বেস্ট কোম্পানি যেটা স্পোর্টসকে প্রমোট করছে, প্রাইভেট বেসরকারি স্পোর্টস কোম্পানি, সে অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়েছে? অনিল কুম্বলেকে। ঠিক আছে, নেক্সট, ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি এটা কবে সেলিব্রেট করা হয় বা পালিত করা হয়? 12th December. International Day of Neutrality is a United Nations recognized day held on 12th December each year to raise public awareness of the value of neutrality in international relations. ঠিক আছে, it was officially declared by United Nations General Assembly resolution adopted in February 2017. The first day was observed on December 12, 2017. আচ্ছা, এইটা হচ্ছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির দ্বারা হচ্ছে প্রথমবার এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল, এই প্রকল্পটাকে অ্যাডপ্ট করা হয়েছিল ফেব্রুয়ারিতে। ঠিক আছে, আর এই ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি এটাকে প্রথমবার কবে পালিত করা হলো? 12ই ডিসেম্বর 2017-তে। ঠিক আছে, মানে 12ই ডিসেম্বর 2017 থেকে এটাকে পালিত করা শুরু করা হয়েছে, বেশি সময় হয়নি। ঠিক আছে, নেক্সট, ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে এটা ইউনাইটেড নেশনের দ্বারা কবে সারা বিশ্বতে পালিত করা হয়?
12ই ডিসেম্বর এইটাকে পালিত করা হয়, ঠিক আছে। আর এই বছরের থিমটা কি ছিল? এই বছরের থিমটা দেখো, দিস ইয়ার থিম অফ ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে ইজ হেলথ ফর অল, প্রোটেক্ট এভরিওয়ান। এইটা ছিল 2020 ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে, ঠিক আছে। এইভাবেই হচ্ছে আমাদের আজকের এই ক্লাসটা এতটাই ছিল। এইখানটাতে আমরা হচ্ছে আজকে 13টার মতন কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডিং জিকে হচ্ছে আমরা ডিসকাস করলাম, আমরা জানতে পারলাম, ঠিক আছে। আশা করি তোমাদের এই ভিডিওটাকে ইনফরমেটিভ লেগেছে। হ্যাঁ, মাঝখানটাতে আমি ভ্যালারিভানের প্রোনাউন্সটা করতে গিয়ে অনেকবার আমার টাং টুইস্ট হয়ে যাচ্ছিল, যেটার জন্য আমি ওটাকে প্রোনাউন্স করতে পারছিলাম না, সরি ফর দ্যাট। কিন্তু এছাড়া আশা করি যে তোমাদের এই ভিডিওটাকে ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে, আর তোমরা এখানটাতে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো জানতে পেরেছো, যেগুলো তোমাদের এক্সামের কম্পিটিটিভ লাইনের এক্সামের ক্ষেত্রে দরকারি থাকতেই পারে, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিওটা এতটাই থাকলো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজেদের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করো। যারা হচ্ছে আমাদের এই চ্যানেলটাতে প্রথমবার এসেছো তাদেরকে আমি সাজেস্ট করবো যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, হিট করো ওই বেল আইকনকে, যাতে তোমরা আমাদের ভিডিও টাইম টু টাইম নোটিফিকেশন পেতে পাও। আমাদের ফেসবুক পেজ যেটা আছে দ্য দ্রোনাস, সেটাকে তোমরা ফেসবুক পেজটাকে ফলো করো, ঠিক আছে। আমাদের কি বলে ওয়েবসাইট, ওইখানটাতে যদি তোমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে চাও রিগার্ডিং আমাদের অফলাইন অ্যান্ড অনলাইন কোর্স যেগুলো হচ্ছে আমরা প্রোভাইড করছি উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল কস্ট, তাই সেটার জন্য তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটেও যেতে পারো, ঠিক আছে। বা আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড অ্যাড্রেসও দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমি আমার ভিডিওটাকে আজকে এই ঘন্টাতেই শেষ করছি। আমি আবার আসবো নেক্সট ডেতে তোমাদের দ্য কারেন্ট অ্যাফেয়ার্স শো নিয়ে। ততক্ষণে ভালো করে থাকো, ভালো করে নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকো, ভালো করে পড়তে থাকো, নিজেদেরকে কন্টিনিউয়াসলি আপডেট রাখতে থাকো, আর সবসময় থাকো দ্য দ্রোনাসের সঙ্গে। থ্যাংক ইউ।